অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এচালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, সংস্কৃত মডেল প্রশ্ন সেট নম্বর 2। অর্থাৎ আমি ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি সেটটি দেখে আসতে পারবে। আজকে হচ্ছে তোমার অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর আমি এই ভিডিওতে এমনভাবে প্রশ্ন উত্তরগুলি করেছি যারা সংস্কৃত কম বুঝো, যারা দুর্বল, তারাও কিন্তু এই ভিডিওটি দেখে শিখতে পারবে। যাই হোক, এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সরিষা আর কে মিশন শিক্ষা মন্দির এই স্কুল থেকে নেওয়া, আর একটা হচ্ছে জেনকিন্স স্কুল কুচবিহার এটা থেকে নেওয়া। অর্থাৎ এই প্রশ্নটি আমি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নিয়ে তোমাদের সমাধান করে দিচ্ছি। একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন। 1 নম্বরে শব্দরূপ লেখো, 2 নম্বরে ধাতু রূপ লেখো, 3 নম্বরে কারক বিভক্তি নির্ণয় করো, 4 নম্বরে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, 5 নম্বরে সন্ধি বিচ্ছেদ করো, ভুল সংশোধন করো, 6 নম্বরে এবং 7 নম্বরে অজ হলিঙ্গ বিশ্লেষণ কাকে বলে এবং অজহবাগ বর্ণ কাকে বলে, এবং 8 নম্বরে হচ্ছে সংস্কৃত অনুবাদ করো। আমি এক এক করে প্রশ্নের উত্তর তোমাদের সংস্কৃতর পাশাপাশি বাংলা নিয়েও বিশ্লেষণ করব বাংলাতে। সুধী শব্দের সপ্তমী একবচন আমরা যদি দেখি, দেখো তোমার প্রশ্নটাই বলেছে সুধী শব্দের সপ্তমী একবচন। এটা আমাদের লিখতে হবে শব্দরূপ। তাহলে সুধী শব্দের সপ্তমী সুধৌ, সুধৌ। সুধী ইকারান্তে পুংলিঙ্গ শব্দ। আমি যদি একটু বিশ্লেষণ করি, সপ্তমী একবচনে ইকারান্তে শব্দে ঔ বিভক্তি হয়, সুধী সুধৌ। ঠিক আছে, এরপরে বাংলা অর্থ সুধী ব্যক্তির মধ্যে সুধী, অর্থাৎ আমার উত্তর কিন্তু এটাই, কিন্তু আমি ব্যাখ্যা বা বিশ্লেষণ একটু দেখিয়ে দিয়েছি, এটাই তোমার কিন্তু উত্তর হবে। ওকে, এরপরে স্ত্রী শব্দের ষষ্ঠী বহুবচন তোমার দ্বিতীয় যে অপশনটি, স্ত্রী নাম। ব্যাখ্যা, ষষ্ঠী বহুবচনে নাম যোগ হয়, স্ত্রী নাম। এরপরে আমরা চলে যাব পরের 3 নম্বরের প্রশ্ন, ধেনু শব্দের দ্বিতীয়ার বহুবচন। ধেনু শব্দের দ্বিতীয়ার বহুবচন আমরা যদি ধেনু দেখি, ধেনু ব্যাখ্যা, ধেনু হচ্ছে উকারান্তে স্ত্রীলিঙ্গ, দ্বিতীয়বার বহুবচন ধেনু, অর্থাৎ এখানে দীর্ঘকার এবং একটা হসন্ত আছে। ঠিক আছে, তারপরে বিদশ শব্দের দ্বিতীয় বহুবচন, বিদশ শব্দের দ্বিতীয় বহুবচনে হচ্ছে কি বিদুষ। এখানে বানানটা ভালো করে দেখবে। বিদশ উকারান্তে পুংলিঙ্গ শব্দ, এ ধরনের শব্দে দ্বিতীয় বহুবচনে উষ যোগ হয়, তাই বিদুষ হচ্ছে। এরপরের প্রশ্ন বাংলা অর্থ হচ্ছে বিদুষ হচ্ছে জ্ঞানী ব্যক্তিদেরকে। এরপর আমরা যদি একটু দেখি 4 নম্বর অর্থাৎ বিদশ এখানে পেয়ে গেছি, এবং 5 নম্বর ইদম শব্দটির চতুর্থ আমরা যদি দেখি, ইদম শব্দের চতুর্থীর একবচন স্ত্রীলিঙ্গ এবং গুণিন শব্দের তৃতীয়ার একবচন, এই দুটো আছে শব্দ। আমরা ইদম, ইদম হচ্ছে ইস্যে, ইদম স্ত্রীলিঙ্গ চতুর্থ একবচন ইস্যে। তারপরে গুণিন শব্দের তৃতীয়ার একবচন হচ্ছে গুণিনা। ব্যাখ্যা হচ্ছে কি গুণিন ইকারান্তে পুংলিঙ্গ শব্দ, তৃতীয় একবচন। আসলে কিভাবে আসে সেটা আমি দেখেছি, তোমাদের বারবার বলছি তোমরা শুধু উত্তরটাই লিখবে, কিন্তু কিভাবে আসছে আমি সেটা একটু বিশ্লেষণ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাংলা অর্থে গুণী ব্যক্তির দ্বারা বা গুণী ব্যক্তির সঙ্গে, অর্থাৎ আমি বাংলা ইংরেজি, বাংলা এবং সংস্কৃত দুটো নিয়েই কিন্তু বিশ্লেষণ করেছি, যাতে তোমরা এই সংস্কৃতটা না বুঝলে অথবা বাংলা দেখে বুঝতে পারো। এবার ধাতুরূপ লেখো, দীপ ধাতুর রিট উত্তম পুরুষ দ্বিবাচন, তারপরে স্থা ধাতুর বিধিলিং প্রথম পুরুষ বহুবচন, ভূ ধাতুর লং মধ্যম পুরুষ দ্বিবচন, এরকম করে টোটাল 6টি আছে। তা আমরা প্রথমেই দেখি দীপ ধাতু লট উত্তম পুরুষ দ্বিবচন, এটা হচ্ছে দিব্যাব্য। দিব্যাব্য ব্যাখ্যা যদি বলি, লটকারে দীপ ধাতুর উত্তম পুরুষ দ্বিবচনের রূপ হচ্ছে দিব্যাব্য। তাহলে আমাদের হয়ে গেল। এরপরের প্রশ্ন, স্থা ধাতুর বিধিলিং প্রথম পুরুষ বহুবচন, স্থা ধাতুর বিধিলিং প্রথম পুরুষ হচ্ছে তিষ্ঠেয়ু, বাংলা অর্থ তার দ্বারা বা দাঁড়ানো উচিত। ভূধাতু মধ্যম পুরুষ দ্বিবচন, লট লকার অর্থাৎ ভবত। এরপরে লংকারে অর্থাৎ এটার হচ্ছে অভবতম। ব্যাখ্যা, ভূধাতুর মধ্যম পুরুষ দ্বিবচন, বর্তমানকাল লট হচ্ছে ভবত, অতীতকাল লং অভবতম। এরপরের প্রশ্ন, কুশ ধাতু, তাই না, কুশ ধাতু লট, কুশ ধাতু লট উত্তম পুরুষ একবচন, এটা হচ্ছে কুজামি। কুজামি লট লকার কুশ ধাতুর উত্তম পুরুষ একবচনের রূপ কুজামি।
এরপর স্পৃহ ধাতুর বিধিলিঙ্গ মধ্যম পুরুষ একবচন, স্পৃশ বিধিলিঙ্গ মধ্যম পুরুষ একবচন স্পৃশে, বাংলা অর্থ তুমি স্পর্শ করে। তন ধাতু লট উত্তম পুরুষ দ্বিবচন তন, হ্যাঁ বাংলা অর্থ আমরা দুজন বিস্তার করি। তন ধাতুর হচ্ছে তন্ন, অর্থাৎ এখানে 9 বার হসন্ত, বাংলা অর্থ আমরা দুজন বিস্তার করি। আমরা এই গেল তোমার টোটালি 2 নম্বরের প্রশ্ন। এবার আমরা 3 নম্বরের প্রশ্ন দেখবো, কারক বিভক্তি নির্ণয় করো। আসলে এখানে যার উপরে আন্ডারলাইন করা আছে, যেমন সত্তরং ব্রাহ্মণ, সত্তরং গৃহম আগত বান, শ্লোকং চিন্তয়ন, আশ্রম পদ্মা গচ্ছত, বাল্মীকি স্নায়, তমসা নদীন গতবান, এরকম করে 3টা আছে। আমরা যার উপরে দাগ কাটা আছে তার উপরে, কিন্তু আমি তোমাদের সমস্ত শব্দ ধরেই আমি কারক বিভক্তি দেখিয়েছি কিভাবে। যেমন ব্রাহ্মণ শতরং, অর্থাৎ আমার এটা নির্ণয় করতে হবে গৃহম আগতবান। তাহলে এই যে আমার এটা বলেছে গৃহম, অর্থাৎ বিভক্তি হচ্ছে বিভক্তি এখানে এটা ক্রিয়া বিবেচন এবং দ্রুত বোঝাচ্ছে। আমরা যদি বলি ব্রাহ্মণ প্রথমে একবচন, কারক হচ্ছে কর্তৃকারক যে কাজটি করে, গৃহম দ্বিতীয় একবচন কর্মকারক এটা যেখানে যাচ্ছে, সত্তরম ক্রিয়া বিশেষণ দ্রুত বোঝাচ্ছে। তারপর আগতবান এটা হচ্ছে ক্রিয়া এসেছে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে শ্লোকং চিন্তনং আশ্রম পদ্মা গচ্ছত। এটা যদি বলি শোকং চিন্তন আশ্রম প্রত্যাগচ্ছতি, এখানে তোমার যদি আশ্রম বলি, আশ্রম হচ্ছে দ্বিতীয়া একবচন, এটা কর্মকারক যেখানে ফিরে যাচ্ছে। প্রত্যাগচ্ছতি ক্রিয়া, এটা ফিরে যায়। চিন্তয়ন এটা হচ্ছে বর্তমান ক্রিয়াবাচক অব্যয়, চিন্তা করতে করতে। তারপর শ্লোকং এটা হচ্ছে দ্বিতীয় একবচন কর্মকারক, অর্থাৎ তোমাদের যে কোনো একটাই আসতে পারে, যেটা আন্ডারলাইন করা থাকবে সেটাই কিন্তু তোমরা উত্তর দেবে, যা চিন্তা করেছে। এরপরে 3 নম্বর কি বলছে? 3 নম্বর হচ্ছে বাল্মীকি, হ্যাঁ বালিকি স্নায় তমাশা নদীন গচ্ছতি। তো এখানে তোমার বালিকা আমার কোথায় দাগ আছে আমরা যদি একটু দেখি, এখানে দাগ আছে হলো স্নায়, হ্যাঁ স্নানায় চতুর্থ একবচন সম্প্রদানকারক উদ্দেশ্য বোঝানো হচ্ছে। এরপর বাকি তমসা নদীন গচ্ছতি এরকম করে সমস্ত কিছুই আমি কিন্তু দিয়ে দিয়েছি। যাই হোক, এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো যে কোনো 4টি। প্রবৃত্তম, উপগত, সংস্থাপ্য, তারপর পরিহায়, নিক্ষিপ্ত, উচ্চাতে। তাহলে আমরা এক এক করে দেখি। প্রবৃত্তম প্রকৃতি এবং প্রত্যয়, যদি প্রকৃতি বৃত চলা বা আরম্ভ করা, আর উপসর্গ হচ্ছে প্র, আর প্রত্যয় হচ্ছে কয়ত। তাহলে এখানে ব্যাখ্যা প্র যোগ বৃত্ত যোগ কয়ত, প্রবৃত্তম শুরু হয়েছে প্রবৃত্ত এরকম। এরপরের যেটা সেটা আমরা যদি দেখি, এটা হচ্ছে উপগত, এখানে প্রকৃতি হচ্ছে গম যাওয়া, উপসর্গ হচ্ছে উপ এবং প্রত্যয় হচ্ছে কয়ত, অর্থাৎ উপযোগ গম কয়ত, উপগত নিকটে গিয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার সংস্থাপ্য প্রকৃতি থাকা বা স্থাপন করা, উপসর্গ সং প্রত্যয় লভ্য, অর্থাৎ ব্যাখ্যা সংস্থা লভ্য, অর্থাৎ সংস্থাপ্য স্থাপন করে। এরপরের প্রশ্ন হচ্ছে কি পরিহায়টা কি? পরিহায় প্রকৃতি ত্যাগ করা, উপসর্গ পরি এবং প্রত্যয় হচ্ছে লভ্য, অর্থাৎ পরিহায় ত্যাগ করে। এরপরের প্রশ্ন হচ্ছে কি নিক্ষিপ্ত মানে প্রকৃতি ক্ষিপ্ত, ক্ষিপ মানে নিক্ষেপ করা, উপসর্গ মানে প্রত্যয় মানে কয়ত, যোগ ক্ষিপ যোগ কয়ত, অর্থাৎ নিক্ষেপ করা হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে কি তোমার উচ্চতে মানে প্রকৃতি বচ মানে বলা, আর প্রত্যয় মানে জক লট বর্তমান কাল কর্মবাচ্য, এবং ব্যাখ্যা বচ কথা উচ্চতে বলা হয়। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো। পীড়িত হসই তর্হি মাতুর ইচ্ছা, এই 3টা সন্ধি বিচ্ছেদ। আমি প্রীত হসই সন্ধি বিচ্ছেদ, পীড়িত যোগ অসই অর্থাৎ সন্ধি বিসর্গ সন্ধি, পীড়িত যোগ অসই মানে প্রীত হসি এভাবে। তারপরে তোর হি সন্ধি বিচ্ছেদ, তৎযোগ হি তোর হি, এখানে একটা ব্যঞ্জন সন্ধি যেভাবে গঠন হয়েছে সেটার তোমার সূত্র সহ আমি ব্যাখ্যা করেছি। মাতুর ইচ্ছা সন্ধি বিচ্ছেদ, মাতু যোগ ইচ্ছা, এটা বিসর্গ সন্ধি, এটা মাতুর ইচ্ছা। এর পরের প্রশ্ন যদি আমি দেখি, ভুল সংশোধন করো যে কোন দুই। টেরিজা কলকাতায়াম গতবান, হ্যাঁ নদী সবেগেন গচ্ছতি, যথা শক্তিং কর্মং কুরু। তা আমরা এই 3টার যদি ভুল সংশোধন করি, প্রথম ভুলটা টেরিজা কলকাতায় গতবান, এটা সঠিক উত্তর হবে টেরিজা কলকাতায় গতবতী, কারণ টেরিজা স্ত্রীলিঙ্গ গতবতী হবে, কলকাতায় এমন নয় শুদ্ধ রূপ কলকাতায়। হ্যাঁ, তারপরে নদী সবেগন গচ্ছতি, নদী সবেগন
গচ্ছতি। এখানে সঠিক সংশোধন হচ্ছে নদী সবেগেন। হ্যাঁ, গচ্ছতি অর্থাৎ কারণ কি এখানে বাক্যটি আসলে শুদ্ধ, সবেগন বেগের সঙ্গে, এটা তৃতীয় বিভক্তি। হ্যাঁ, তোমার দেওয়া সর্বোত্তম সম্পূর্ণ ভিন্ন অর্থ দেয়, তাই ভুল। যথাশক্তি কর্ম কুরু, এখানে যথা এবং শক্তি আলাদা করা আছে, একসাথে দিতে হবে কর্ম কুরু, কারণ যথাযোগ শক্তি যথাশক্তি, এটা একটা সন্ধি। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার কি 7 নম্বর, অজহ লিঙ্গ বিশেষণ কাকে বলে এবং অজহ বাহ বর্ণ কাকে বলে, উদাহরণ দাও। তাই অজহ লিঙ্গ বিশেষণ হচ্ছে যে বিশেষণ শব্দ বিশেষ্য শব্দের লিঙ্গ পরিবর্তনের সঙ্গে নিজে লিঙ্গ পরিবর্তন করে না, অর্থাৎ একই রূপে বহু স্ত্রী নপুংসক 3 লিঙ্গেই ব্যবহৃত হয়, তাকে অজহ লিঙ্গ বিশেষণ বলে। উদাহরণ সুপুত্র, সুকন্যা, সুফলম। এখানে সু শব্দটি এই লিঙ্গ বদলালেও পরিবর্তিত হয়নি। পরের প্রশ্ন হচ্ছে কি তোমার হলো অজহ বাহ বর্ণ কাকে বলে, উদাহরণ দাও। যে বর্ণগুলো নিজে একা উচ্চারিত হতে পারে না এবং অন্য বর্ণের সাহায্যে উচ্চারিত হয় তাদের অজহ বাহ বর্ণ বলে। অজহ বাহ বর্ণ অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। উদাহরণ সংস্কৃত অনুস্বর, হ্যাঁ, দুঃখ, তারপর চাঁদ, এরকম তারা একা উচ্চারণ হতে পারে না। এরপর 8 নম্বরের প্রশ্ন হচ্ছে সংস্কৃত অনুবাদ। বেজিটি আনন্দের সঙ্গে ঘরের বাইরে এসেছিল, এই কথাটি তোমার সংস্কৃততে কি হবে? সংস্কৃত হবে বেজিটি আনন্দে ন স গৃহাত বহি আগচ্ছত। অর্থাৎ এভাবে তোমাদের সংস্কৃতে কনভার্ট করতে হবে এবং সংস্কৃতে কিন্তু লিখতেও হবে। আমি সংস্কৃত লেখাটাও দেখিয়ে দিয়েছি এবং বাংলা উচ্চারণও বলে দিয়েছি। কুয়ার মধ্যে পরে সিংহটি মারা গিয়েছিল, এটা সংস্কৃততে কিভাবে বলবে? কূপে পতিতা সিংহং মৃত। এভাবে তোমরা কিন্তু সংস্কৃততে লিখে দেবে পর্যায়ক্রমে। এরপরে 3 নম্বর হচ্ছে শিক্ষা মানুষের জৈবিক ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এটা সংস্কৃততে বললে কি হবে? হ্যাঁ, এটা হচ্ছে শিক্ষা মনুষ্য জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রয়িতুং সাহায্যং করতি। এরপরে প্রশ্ন, বেদ থেকে প্রথম সাহিত্যের প্রকাশ হয়েছে, এটা সংস্কৃত বললে কি হবে? বেদা তো প্রথমং সাহিত্যস্য প্রকাশ অভবত। এরপরে সর্বশেষ যেটা হচ্ছে শিক্ষার্থী ব্যক্তিত্বের উন্নতি সাধন ও চরিত্র গঠনের মাধ্যম হলো শিক্ষা, এটা আমরা সংস্কৃততে বলবো। হ্যাঁ, এটা যদি বলি, এটা বলবো শিক্ষা বিদ্যালার্থীন ব্যক্তিত্ব বিকাশস্য চ চরিত্র নির্মাণস্য চ মাধ্যমম অস্তি। এভাবে তোমরা কিন্তু সংস্কৃততে লেখাও প্র্যাকটিস করতে হবে এবং এর উচ্চারণটাও ভালো করে বুঝতে হবে। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক বিশ্লেষণ, অর্থাৎ আমার 2 নম্বরের যে মডেল প্রশ্ন, সেই প্রশ্নের সমগ্র উত্তর এবং উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। আর আসলে সংস্কৃত তোমাদের 7ম শ্রেণী থেকে যেহেতু শুরু, কাজেই তোমরা আসলে সংস্কৃত জ্ঞানও অত না, তাই আমি একবারে বাংলায় উচ্চারণ সহ দিয়ে দিয়েছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।